Sir, macrophage, dendritic cell, neutrophil, natural killer cells. গুড। আচ্ছা, এডিসিসিটা কি? এডিসিসি গত ক্লাসে বলেছিলাম। এডিসিসি Sir, এটা হচ্ছে antibody dependent cellular cytotoxicity. আচ্ছা, কোন কোন সেল পার্টিসিপেট করে এডিসিসি তে? Sir, natural killer cell. আচ্ছা, আরো করে, ওগুলো পরে বলবো। ইউসিনোফিল। আচ্ছা, ইওসিনোফিল যে এডিসিসি তে পার্টিসিপেট করে, ওটা কাদের এগেইনস্ট কাজ করে? হ্যাঁ, নেমাটোড। নেমাটোড। কেন ইওসিনোফিল কেন নেমাটোডে এডিসিসি তে লাগলো কাজে? ম্যাক্রোফেজ কেন খেতে পারলো না, তাদের ইনজেস্ট করলো না? Sir, the larger size এর কারণে। সাইজ বড়। সাইজ লার্জার। তাহলে ইওসিনোফিল যে এডিসিসি করলো, মেকানিজমটা বলো তো দেখি একটু। কিভাবে নেমাটোডটা কিল হলো সেটা একটু বলো। শোনা যায় না? হ্যাঁ, কথা শোনা যায় কিনা? হলো। জি স্যার, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। তো নেমাটোডটা কিভাবে কিলড হলো বাই ইওসিনোফিল বলো দেখি, বলার চেষ্টা করো, না পারলে আমি বলে দিব। ওই ছবিটা আমার কাছে নাই এখন, ওইটা আমি বাসা থেকে নিয়েছিলাম তো। হুম, আচ্ছা, লাইসোজোমাল এনজাইম দিয়ে। আচ্ছা ঠিক আছে। নরমালি যে ইমিউনোগ্লোবিন ই এর সাথে বাইন্ড হয়। হ্যাঁ, আচ্ছা, এনকে সেল কিভাবে করে এডিসিসি সেটা বলো। স্যার এনকে সেল মানে ওর জন্য যে এফসি রিসেপ্টর থাকে ওইটার সাথে হচ্ছে বাইন্ড হবে, বাইন্ড হওয়ার পর ওইটা হচ্ছে ব্যাকটেরিয়াকে এনগলফ করবে না, জাস্ট রিলিজ করবে। এটা হচ্ছে পারফারিন আর এটা হচ্ছে গ্রেনসাইড, লাইসোজোমাল এনজাইম হিসেবে ওদেরকে রিলিজ করবে, তাহলে ওরা হচ্ছে কাজ করে। যেমন পারফারিন হচ্ছে পোর সৃষ্টি করে হচ্ছে যে করবে, কিল করবে। তাহলে সুন্দর করে কিভাবে বলা যায় যে when antibodies are produced against a bacteria, for example, when antibodies are produced against bacteria, IgG antibody, and that IgG antibody binds with that bacteria, immune complex is formed. NK cell has receptor for Fc portion of the immunoglobulin G, and immunoglobulin G binds with the antigen by FAB portion. Fc portion remains free. That free Fc portion binds with the receptor present on the NK cell, natural killer cell, and natural killer cell releases perforins and granzymes and cell death occurs. ঠিক আছে তো, তাই না? Ingested by macrophage, IgE is produced against nematode antigen. IgE binds with the nematode antigen, and Fc portion of IgE remains free. Eosinophil has receptor for Fc portion of the immunoglobulin E, and eosinophil binds with the IgE, which is already bound with the nematode, and eosinophil releases proteolytic enzymes, lysosomal enzymes, and those lysosomal enzymes kill the nematode. তাই তো, এটাই ঠিক আছে। এটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। আজকে হলো সেলস ইনভলভড ইন ইমিউন সিস্টেম। কতজন আসছো তোমরা? 135। আচ্ছা শোনো, আজকেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং একটু জটিল, কিন্তু আমি খুব সোজা করে বলবো, যেটা বই পড়ে তোমাদের বোঝা কঠিন। ঠিক আছে, এই জন্য একটু ঠান্ডা মাথায়, যে ম্যাচুরেশন মানে ইমিউনোলজির মধ্যে সবচাইতে জটিল ব্যাপারটা, কিন্তু এটা আমি বলে দেব সোজা করে, এটা মনে রাখলেই বাস, এবং পরীক্ষায় এটা পারলেই অনেক নম্বর। তাহলে সেলস অফ ইমিউন সিস্টেম, এটা একটা আমরা জানি, এগুলো জানি, কিন্তু আমরা আগেই বলেছিলাম যে রিপিটেশন হবে কয়েকটা ক্লাস হয়ে যাওয়ার পরে, তখন আর কি
কমন পড়বে। যেমন বি লিম্ফোসাইট, সেলস অফ ইমিউন সিস্টেম। টি লিম্ফোসাইট, এর মধ্যে ইম্পর্টেন্ট হলো হেল্পার টি লিম্ফোসাইট, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। কেউ কেউ বলে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, একই কথা। ন্যাচারাল কিলার সেল, এগুলো আমরা সব জেনে ফেলেছি, কিন্তু আরো কতগুলা সেল আছে, এটা আমি আগে বলি নাই, কিন্তু আজকে বলবো কারণ এগুলা লাগবে। এটা হলো ইনেট লাইক টি সেল। টি সেল না, টি সেলের ভ্যারিয়েন্ট, এবং তাদের ম্যাচুরেশনও থাইমাসে হয়, আমরা বলবো। এই জন্য এটাকে বলা হচ্ছে ইনেট লাইক টি সেল। তার মধ্যে শুধু নামগুলো জানা রাখো। একটা হলো ন্যাচারাল কিলার টি সেল, আমরা শর্টে বলি এনকে টি সেল। আরেকটা হলো MAIT, মানে মিউকোজাল অ্যাসোসিয়েটেড ইনভ্যারিয়েন্ট টি সেল। কেউ কেউ আবার বলে ন্যাচারাল কিলার টি সেল কে বলে ইনভেরিয়েন্ট ন্যাচারাল কিলার টি সেল, এরকমও বলে। আরেকটা হলো মিউকোজাল অ্যাসোসিয়েটেড ইনভেরিয়েন্ট টি সেল, MAIT। আরেকটা হলো গামা ডেল্টা টি সেল। গামা ডেল্টার নামটা হয়েছে মানে স্যার স্লাইড শেয়ার হয়নি স্যার। হয় নাই? না স্যার। হ্যাঁ, কোথায় এটা? এটা ও, এবার জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গুড। তাহলে আমি বললাম যে সেলস অফ ইমিউন সিস্টেম, একটা হলো বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এটা হেল্পার টি লিম্ফোসাইট, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। কেউ কেউ বলে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, আবার ন্যাচারাল কিলার সেল, এনকে সেল বলে। এগুলো আমরা জানি। আরো কতগুলো সেল যেগুলো আমি আগে বলি নাই, আজকে বলবো, সেটা হলো ইনেট লাইক টি সেল। ইনেট লাইক টি সেল, এর মধ্যে আছে ন্যাচারাল কিলার টি সেল, এনকে টি সেল। এই পরীক্ষা জিজ্ঞাসা করে, আমরা পরে বলবো এর ফাংশন গুলো। কথা বলো না সবাই, সবাই তোমাদের মিউট করে রাখো মাইক্রোফোনটা। তাহলে ন্যাচারাল কিলার টি সেল এটা একটা। আরেকটা হলো মিউকোজাল অ্যাসোসিয়েটেড ইনভ্যারিয়েন্ট টি সেল, MAIT। এটা সাধারণত বেরিয়ার সারফেসে থাকে, যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট, গাট, যেগুলোতে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, সেগুলো সাধারণত মিউকোজা যেখানে যেখানে থাকে। আরেকটা আছে গামা ডেল্টা টি সেল। গামা ডেল্টা টি সেল বলা হচ্ছে এই জন্য, যেগুলো আমরা আগে বলি না, আমি বলে রাখি, আস্তে আস্তে ক্লিয়ার হবে। যেটা হলো নর্মাল যে হেল্পার টি সেল, যে টি সেল রিসেপ্টর থাকে, সাইটোটক্সিক টি সেলে ওর যে আলফা বিটা টি সেল, আর আরেকটা ভ্যারিয়েন্ট আছে সেটা গামা ডেল্টা টি সেল। সেটাও কিন্তু আলফা বিটা না, অন্য সব টি সেল আলফা বিটা থাকে, গামা ডেল্টা হলো এটা ডিফারেন্ট। ধরো ন্যাচারাল কিলার টি সেলও কিন্তু রিসেপ্টর থাকে, টি সেল রিসেপ্টর, কিন্তু ডিফারেন্ট। হেল্পার টি সেলে যে রিসেপ্টর থাকে বা সাইটোটক্সিক টি সেলে, এই টি সেল রিসেপ্টরটা ডিফারেন্ট, ন্যারো রেঞ্জ। আমরা পরে এগুলা বুঝবো। মিউকোজাল অ্যাসোসিয়েটেড ইনভ্যারিয়েন্ট টি সেল, এখানে আলফা বিটা গামা ডেল্টা। তাহলে আজকে আমি বলবো যেটা, সেটা হলো সেলস অফ ইমিউন সিস্টেম। এটা অরিজিন অফ বি এন্ড টি লিম্ফোসাইটস। ঠিক আছে, অরিজিন। তাহলে আমরা জানি যে বি এবং টি লিম্ফোসাইট মেইন। আমরা বলবো যে বি লিম্ফোসাইট অরিজিনটা হয় বোন ম্যারোতে, ম্যাচুরেশন হয় বোন ম্যারোতে, বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটস অরিজিনটা বোন ম্যারোতে, ম্যাচুরেশন হয় থাইমাসে। ঠিক আছে, ম্যারোতেই অরিজিন হয়, ম্যাচুরেশন হয় বোন। টি লিম্ফোসাইট অরিজিন হয় বোন ম্যারোতে, কিন্তু ম্যাচুরেশন হয় থাইমাসে। তাহলে B and T lymphocytes are originated from bone marrow.
The difference is in maturation, site of maturation. A B lymphocyte matures in bone marrow, T lymphocyte matures in thymus. As the lymphocytes, T lymphocytes matures in thymus, so the term T, that's abbreviated T comes from thymus. That is why it is called T lymphocyte, because it matures in thymus. ঠিক আছে? আচ্ছা, প্রথমে যে সেলটা তৈরি হয়, কোথায় লিখলাম এটা, স্টেম সেল থেকে। হ্যাঁ, বোন ম্যারোতে প্রথমে তো লিভারে থাকে, ফিটাল লাইফে লিভারে থাকে এবং ইয়ক স্যাকে থাকে। তারপর যখন ম্যাচিউর হয়, দ্যাট ইজ যখন বাচ্চা ডেলিভারি হওয়ার সময় হয়ে যায়, তখন ইট কামস টু বোন ম্যারো। তাহলে স্টেম সেলস ইনিশিয়ালি it arises from liver, fetal liver and yolk sac. Mainly liver. By the time of delivery, the stem cells migrate from liver to bone marrow, and it remains in bone marrow during childhood and adult, etc. Up until end of life. So after delivery, stem cell remains in bone marrow. Before delivery, stem cell remains in fetal life in liver mainly. ঠিক আছে? এইটা তাহলে স্টেম সেল থেকে কিন্তু সমস্ত সেলের উৎপত্তি। এখন এই যে ক্যান্সার যেগুলো হচ্ছে, ব্লাড ক্যান্সার, স্টেম সেল ট্রান্সপ্লান্ট করে দিচ্ছে, স্টেম সেল থেকে লাংস বানিয়ে দিচ্ছে, স্টেম সেল থেকে কিডনি বানানোর চেষ্টা হচ্ছে, এরকম। তাহলে স্টেম সেল কিন্তু সব সেলের লেকচার ক্লাসে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে স্টেম সেল হলো এর অরিজিন সব সেলের। স্টেম সেল যখন ম্যাচিউর হয়, কিভাবে ম্যাচিউর হয় আমরা দেখি, যে আমরা এখন টি সেল ম্যাচুরেশনটা দেখাবো। দিস ইজ ডায়াগ্রাম অফ থাইমাস। আমরা জানি যে থাইমাসে একটা কর্টেক্স আছে পেরিফেরিতে, আর সেন্টারে মেডুলা আছে। তাহলে কর্টেক্স এবং মেডুলা দুইটা। তো যখন স্টেম সেলটা আসে, প্রথমে আসে কর্টেক্সে। স্টেম সেল যখন কর্টেক্সে আসে থাইমাসে, আমরা বলছি ম্যাচুরেশন অফ টি সেলস ইন থাইমাস। কারণ সব টি সেল কিন্তু থাইমাসে চলে যায়, গিয়ে ওখানে থাইমিক এডুকেশন নেই। কি এডুকেশন নেবে আমরা পরে বুঝতে পারবো। তাহলে যখন থাইমাসে আসে স্টেম সেলটা, এটা কিন্তু কোনো CD4 CD8 কোনো রিসিপ্টর থাকে না, এবং টি সেল রিসিপ্টরও থাকে না প্রথমে। ঠিক আছে? তারপরে গ্র্যাজুয়ালি এরপরে কর্টেক্সে কিন্তু যখন এটা মেডুলার দিকে যেতে থাকে, তখন এই দুটাই অ্যাপিয়ার করে। এই যে প্রথমে ছিল ডাবল নেগেটিভ, মানে CD4 নেগেটিভ, CD8 নেগেটিভ। যখনই এটা প্রগ্রেস করতে থাকে মেডুলার দিকে, তখনই কিন্তু এটা দুটাই পজিটিভ হয়ে যায়, ডাবল পজিটিভ হয়ে যায়। এটাকে বলা হয় যে CD4 ও পজিটিভ হয়, CD8 ও পজিটিভ হয়। এটা কিন্তু থাইমাসে, কর্টেক্সে। তারপরে এইটা যখন মেডুলাতে যায়, তখন একটা তাহলে প্রথমে কি হলো, যে স্টেম সেল যখন থাইমাস আসলো কর্টেক্সে, তখন এটা ডাবল নেগেটিভ, মানে কোনো মার্কার থাকে না, CD4 নেগেটিভ, CD8 নেগেটিভ। আর তারপরে যখন প্রথমে দুটাই পজিটিভ হয়ে যায়, CD4 পজিটিভ, CD8 পজিটিভ হয়ে যায়।
তারপরে যখন এটা মেডুলাতে যেতে থাকে তখন এটা যে কোনো একটা CD4 হয়, একটা CD4 পজিটিভ হয়, আর একটা হলো CD8 পজিটিভ হয়, এবং এগুলা তারপরে এখান থেকে মেডুলা থেকে চলে যায় সার্কুলেশনে। তাহলে when the stem cells migrates to the thymus for maturation, it has no marker, neither CD4 marker nor CD8 marker. After that, it is called double negative T cell. After that, both CD4 and CD8 markers appear on the T cell. This is called double positive T cell. And double positive T cell, after several processes, which I will discuss later, one group is developed into CD4 positive, another one CD8 positive. And then these CD4 and CD8 positive T cells, they enter in circulation and remains in circulation. This is in short. এখন আমরা একটু ডিটেইলস বলি। When T cell reaches, আমি যেটা বলেছি সেটাই বলছি এটা, when T cell reaches thymic cortex, remains double negative, CD8 and CD4 negative. দেখা যায় এটা? জি স্যার। Sir. As T cell matures, that is, as it advances towards medulla, T cell becomes double positive, that is both CD4 and CD8 positive. At the same time, T cell receptor appears. T cell receptor আমরা এখন বলছি না, বললে একটু কনফিউজিং হয়। T cell receptor appear করে যায়। এরপরে এখানে কতগুলো ঘটনা ঘটে। এই ডাবল পজিটিভ T cell which binds strongly with molecules, that is MHC molecules, double positive T cell which binds with strongly with MHC molecule survives. Double positive T cell which do not bind with MHC molecule or which binds weakly with MHC molecule are killed and deleted. এই কথাটা কিন্তু বুঝতে হবে, এটা একটু জটিল কথা, কিন্তু মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে এখন। সেটা হলো যে ডাবল পজিটিভ টি সেল, আমরা জানি যে এমএইচসি মলিকিউল কিন্তু সেলে থাকে, এবং থাইমোসাইট যেটাতে আছে, থাইমাসে যে সেলগুলো, এটাকে বলে থাইমোসাইট। থাইমোসাইটস কন্টেন বোথ MHC1 and MHC2 molecule. ঠিক আছে? এখন ডাবল পজিটিভ এটা বেঁচে থাকবে, আর যেটা বাইন্ড করবে না অথবা উইকলি বাইন্ড করবে থাইমোসাইটের সাথে, এমআইসি মলিকিউলের সাথে, সেগুলা ডিলিট হয়ে যাবে। এটা হলো এই ডিলিটের মানে যেটা কিলড হয়ে যায়, এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। আমরা পরে বলবো প্রোগ্রামড সেল ডেথ, অ্যাপোপ্টোসিস হয়ে যায়, নিউক্লিয়াসটা ভেঙে ভেঙে ওটা সেলটা ডেথ হয়ে যায়। তাহলে আমরা কি বললাম যে প্রথমে যে সেলটা গেল থাইমাসে সেটা হলো ডাবল নেগেটিভ ছিল, তারপরে হলো ডাবল পজিটিভ, both CD4 and CD8 পজিটিভ। এখন এই ডাবল পজিটিভ সেল নিয়ে কিন্তু কথা হবে, একটা হবে পজিটিভ সিলেকশন, পরে বলবো নেগেটিভ সিলেকশন। পজিটিভ সিলেকশনটা কি? The double positive T cells which bind strongly with MHC molecules, হ্যাঁ, MHC molecule কোথায় থাকে? In thymocytes, are survived. Double positive T cells which either do not bind with MHC molecules or binds but that binding is weak. তাহলে double positive T cells which binds weakly or which do not bind with MHC molecules in thymocytes are killed and deleted by apoptosis. তাহলে পজিটিভ সিলেকশন মানে কি? যেটা MHC মলিকুলের সাথে বাইন্ড করবে তারপর তারা বাঁচবে,
আর যারা বাইন্ড করবে না তারা মারা যাবে, এটাই কথা। ঠিক আছে, বাইন্ড করা মানে স্ট্রংলি বাইন্ড করবে। তাহলে ডাবল পজিটিভ টি সেলস হুইচ বাইন্ড স্ট্রংলি উইথ এমএসসি মলিকিউলস ইন থাইমোসাইটস আর সারভাইভড, এটাকে বলা হয় পজিটিভ সিলেকশন। মানে বাইন্ড করলে বাঁচবে, না করলে বাঁচবে না, এটা হলো পজিটিভ। আরেকটা আছে হলো নেগেটিভ সিলেকশন। which bind strongly with self antigens। দুইটা কথা কিন্তু, টি সেলে কিন্তু টি সেল রিসেপ্টর অলরেডি চলে এসছে, তাই না? আমরা বলেছি CD4 CD8 7 প্লাস টি সেল রিসেপ্টর, আমরা কিন্তু আগে বলেছি, তাই না? বলেছি কি না? জি স্যার। জি স্যার। জি স্যার বলেছেন। তাহলে টি সেল রিসেপ্টরের কাজ হলো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করা। এখন ডবল পজিটিভ টি সেল যেটা সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, হ্যাঁ, মানে কি সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করা মানেই, কারণ এর তো শুধু ফরেন অ্যান্টিজেনের সাথে বাইন্ড করার কথা, সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করার কথা না। ঠিক আছে, পরে তো যারাই সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, দ্যাট ইজ রিকগনাইজ সেলফ অ্যান্টিজেন অ্যাজ ফরেন, মনে করবে, আর কিলড অ্যান্ড ডিলিটেড। মানে ডাবল পজিটিভ টি সেল যেটা সেলফ অ্যান্টিজেনকে রিকগনাইজ করবে অ্যাজ ফরেন, ওটাকে মরে যাবে ওগুলা, না হলে পরে অটো ইমিউনিটি হবে। হ্যাঁ, এটাই হলো টলারেন্স ডেভেলপ করবে, আমরা পরে আলাপ করব। তাহলে যেগুলো সেলফ অ্যান্টিজেনকে চিনতে পারবে না যে সেলফ হিসাবে, মনে করবে যে এটাই ফরেন, ওগুলা ডিলিট হয়ে যাবে। বেশিরভাগ টি সেল কিন্তু এইভাবে ডিলিট হয়ে যায়, মানে কিল্ড হয়ে যায় ইন থাইমাস। এটাই হলো থাইমিক এডুকেশন, যে এডুকেশন এমন ভাবে নিবে যেটা সেলফ অ্যান্টিজেনকে, নিজের অ্যান্টিজেনকে চিনবে, ফরেন অ্যান্টিজেনকে ফরেন হিসেবে ট্রিট করবে, তার এগেইনস্টে অ্যাক্টিভেটেড। তো এটাই হলো থাইমিক এডুকেশন, সেলফ অ্যান্টিজেনকে সে চিনে রাখবে। তাহলে ডাবল পজিটিভ টি সেল হুইচ বাইন্ড স্ট্রংলি উইথ সেলফ অ্যান্টিজেন, দ্যাট ইজ রিকগনাইজেস সেলফ অ্যান্টিজেন অ্যাজ ফরেন, এই যে সবুজ কালি দিয়ে লিখেছি, আর কিলড অ্যান্ড ডিলিটেড, এটাও হলো অ্যাপোপ্টোসিস দ্বারা। এই প্রসেসটাকে কিন্তু পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন। পজিটিভ সিলেকশন বলেছিলাম যে ডাবল পজিটিভ টি সেল হুইচ বাইন্ড স্ট্রংলি উইথ এমএসসি মলিকিউলস আর সারভাইভড, যেটা এমএসসি মলিকিউলের সাথে বাইন্ড করবে তারাই বাঁচবে, যারা উইকলি বাইন্ড করবে অথবা বাইন্ড করবে না তারা মরে যাবে, মরতে হবে, এটাই আর কি সিস্টেম ওখানকার। এটা হলো পজিটিভ সিলেকশন ছিল। আর নেগেটিভ সিলেকশনটা কি? সেলফ অ্যান্টিজেনকে যারা রিকগনাইজ করবে অ্যাজ ফরেন, হ্যাঁ, তারাই তাদেরকে মরে যেতে হবে। তাহলে ডাবল পজিটিভ টি সেল হুইচ বাইন্ড স্ট্রংলি উইথ সেলফ অ্যান্টিজেন, দ্যাট ইজ রিকগনাইজেস সেলফ অ্যান্টিজেন অ্যাজ ফরেন আর কিলড অ্যান্ড ডিলিটেড, এটা হলো নেগেটিভ সিলেকশন। এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। এই তোমরা ই করো, মিউটেশন মিউট করে দাও, মাইক্রোফোন মিউট করো। তাহলে এই জায়গাটা ভালো করে কিন্তু শুনতে হবে। তাহলে আমরা বললাম যে যে সেলটা স্টেম সেল বোন ম্যারোতে তৈরি হলো সেটা চলে গেল থাইমাসে। থাইমাসে যাওয়ার পরে যখন গেল তখন তার কোনো মার্কার ছিল না, এটাকে আমরা বলি ডাবল নেগেটিভ, মানে CD4 মার্কারও নাই, CD8 মার্কারও নাই। তারপরে এটা দুটাই হয়ে গেল, CD4 ও পজিটিভ হলো, CD8 পজিটিভ মার্কার চলে আসলো প্রতিটা সেলে, এটাকে বলা হয় ডাবল পজিটিভ টি সেল। এখন এই ডাবল পজিটিভ টি সেলের সাথে সাথে তাদের টি সেল রিসেপ্টরও অ্যাপিয়ার করে। এই ডাবল পজিটিভ টি সেলকে নিয়ে দুটো কথা, একটা হলো পজিটিভ সিলেকশন আর একটা হলো নেগেটিভ সিলেকশন। তাহলে পজিটিভ সিলেকশনটা হলো যে যেসব ডাবল পজিটিভ টি সেল এমএসসি মলিকিউলের সাথে বাইন্ড করবে স্ট্রংলি, তারা বেঁচে থাকবে। যারা বাইন্ড করবে না অথবা উইকলি বাইন্ড করবে তাদের মরে যাবে। এই যে যারা বাইন্ড করবে এবং তারা সার্ভাইভ করলো, এটাকে বলা হচ্ছে পজিটিভ সিলেকশন। মানে পজিটিভ মানে
বাইন্ড করলে বাঁচবে, না করলে বাঁচবে না, এটাই। এটা এমএসসি মলিকুলের সাথে, এটার পজিটিভ সিলেকশন। তারপরে হয় নেগেটিভ সিলেকশন। এটা কি? সেলফ অ্যান্টিজেনকে যদি রিকগনাইজ করে এবং তার সাথে যদি স্ট্রংলি বাইন্ড করে, তাহলে এটাও কিল্ড হয়ে যাবে। যারা বাইন্ড করবে না বা উইকলি বাইন্ড করবে তারাই সার্ভাইভ করবে। এটা কেন? এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে সেলফ অ্যান্টিজেনের সাথে যারা বাইন্ড করতে পারে, ওইসব টি সেল যদি সার্কুলেশনে থেকে যায় তাহলে অটোইমিউনিটি হয়ে যাবে। এই নেগেটিভ সিলেকশন কিন্তু এটা টলারেন্স, সেন্ট্রাল টলারেন্সের একটা ইম্পর্টেন্ট মেকানিজম নেগেটিভ সিলেকশন। এইটুকু কে বোঝে নাই আমাকে বলো, এটা কিন্তু বুঝতে হবে। এই যে পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন, বুঝেছো? কথা বলো, জি স্যার। বলো তো দেখি, হোয়াট ইজ পজিটিভ সিলেকশন বলো। যখন হচ্ছে ডাবল পজিটিভ টি সেল হচ্ছে স্ট্রংলি বাইন্ড করবে এমএসসি মলিকুলের সাথে, তখন হচ্ছে সেটা পজিটিভ সিলেকশন হবে। মানে কি পজিটিভ? মানে পজিটিভ সিলেকশন হবে মানে কি? পজিটিভ সিলেকশন হবে মানে হচ্ছে বাইন্ড করলে বাঁচবে, বাইন্ড না করলে মারা যাবে। মারা যাবে। বাইন্ড, যারা বাইন্ড করবে তারাই বাঁচবে, দিস ইজ পজিটিভ সিলেকশন। বাদ বাকি মারা যাবে। এইবার হলো নেগেটিভ সিলেকশনটা কি জিনিস? নেগেটিভ সিলেকশন হচ্ছে এই যে ডাবল পজিটিভ টি সেল যেগুলো হচ্ছে স্ট্রংলি সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে এবং ওটাকে ফরেন হিসেবে রিকগনাইজ করবে, ওই ক্ষেত্রে সেটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। গুড, ভেরি গুড। তো তুমি একাই বলছো, আর কই? আর লোকজন আছে না? তোমরা কথা বলো। তাহলে পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন, তাই না? আচ্ছা, রোল নাম্বার 56 আসো মাহবুবা, রোল নাম্বার 56। রোল 56, রেসপন্ড করো। নাই। 74 এর রোল নাম্বার 2। কে 74 রোল নাম্বার 2 আসো? নাই। আচ্ছা, ঠিক আছে। ফাতিমা আক্তার শিখা, জি স্যার। তুমি বলছিলা কথা, তাই তো? জি স্যার। আজান সাদিয়া তানজুম, Yes, sir. আচ্ছা তুমি বলো তো দেখি যে অরিজিন কোথায় টি সেল বি সেলের? স্যার বোন ম্যারোতে অরিজিন, আর বি সেলের ম্যাচুরেশন হবে বোন ম্যারোতে, আর টি সেলের ম্যাচুরেশন হবে থাইমাসে, গুড। টি লিম্ফোসাইট। আর তুমি বুঝেছো না এটা? জি তাহলে এই স্যার। যে পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন, হ্যাঁ, এইটুকু কিন্তু বুঝতে গেলে বই পড়লে কঠিন। তাহলে এটা আমি যতটুকু বললাম এটা আগে মুখস্থ করবা, তারপরে বই পড়বা, ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। এবার আমরা ওই জিনিসটা কিন্তু আগেই দেখিয়েছি, আমি আবার দেখাই এটা। এই যে বি লিম্ফোসাইট সবার জন্য অরিজিন হয় বোন ম্যারোতে, ম্যাচুরেশন হয় বোন ম্যারো। টি লিম্ফোসাইট অরিজিন হয় বোন ম্যারোতে, ম্যাচুরেশন হয় থাইমাসে। কিন্তু এটা হলো আফটার ডেলিভারি। ফিটাল লাইফে কোথায় হয় এগুলা তৈরি? ফিটাল লিভারে আর গুড। তারপরে এটা বোন ম্যারোতে। তো বোন ম্যারোতে যখন তৈরি হয় এটাকে কি বলে? প্রথম যখন তৈরি হয় বি এবং টি সেল, স্টেমস। স্টেম সেল। স্টেম সেল রিসার্চ কিন্তু এখন বিশাল একটা এরিয়া, স্টেম সেল রিসার্চ, ঠিক আছে? তাহলে এটা থাইমাসের একটা কর্টেক্স আছে, মেডুলা আছে। প্রথম যখন আসে ডাবল নেগেটিভ, মানে এটা একটা স্টেম সেল বোন ম্যারো টি সেল আসলো, ঠিক আছে? ডাবল নেগেটিভ মানে কিছুই নাই, CD4 ও নাই, CD8 ও নাই, সাথে আরেকটা নাই, টি সেল রিসিপ্টরও থাকে না। তারপরে এটা আস্তে আস্তে কি হয়, ডাবল পজিটিভ হয়ে যায়, তাই তো? দুইটাই অ্যাপিয়ার করে। তারপরে
এটা মাইগ্রেট করতে থাকে মেডুলার দিকে এবং তারপরে CD4 এবং CD8 হয়। এখন যেটা বলবো যে CD4 এবং CD8 কিভাবে হলো দুইটা, এই যে আমরা বলেছিলাম যে ডাবল পজিটিভ T cell which bind strongly with MHC molecules are survived, which do not bind with MHC molecule or which weakly bind with MHC molecule are killed and deleted by the process of apoptosis. তাই তো, এটাই শিখলাম। এখন MHC মলিকুলের সাথে যারা বাইন্ড করেছে তারা ডাবল পজিটিভ, কিন্তু তখনও CD8 CD4 আমরা এখনো আলাদা করতে পারিনি। CD4 এবং CD8 কেমনে আলাদা হলো সেটা আমি এখন বলবো। এই যে ডাবল পজিটিভ T cells which bind strongly with MHC2 molecule, দুইটা আছে না, MHC molecule তো 1 আছে 2 আছে। যদি MHC2 মলিকুলের সাথে স্ট্রংলি বাইন্ড করে যেগুলা সেল, সেগুলো হলো CD4 পজিটিভ T লিম্ফোসাইট বা হেল্পার T লিম্ফোসাইট। আর যেসব ডাবল পজিটিভ T সেল which bind strongly with MHC1 molecule in thymus are differentiated into CD8 positive T lymphocyte, that is cytotoxic T lymphocyte. তাহলে আমরা বলেছিলাম পজিটিভ সিলেকশনের সময় যে যারা বাইন্ড করবে স্ট্রংলি তারা বাঁচবে। এখন ওখানে কিন্তু MHC মলিকিউল দুটো আছে, 1 আছে 2 আছে। যারা 2 এর সাথে বাইন্ড করবে স্ট্রংলি তারা হেল্পার T সেল হয়ে যাবে, আর যারা MHC1 এর সাথে স্ট্রংলি বাইন্ড করবে ডিউরিং দ্য প্রসেস অফ পজিটিভ সিলেকশন তারা সাইটোটক্সিক T লিম্ফোসাইট হবে। মানে যখনই MHC2 এর সাথে বাইন্ড করলো স্ট্রংলি তখন CD8 মলিকিউলটা এটা হলো নেগেটিভ ইম্পালস চলে আসলো, সিগন্যাল দিয়ে দিল CD। আবার যেসব সেল MHC1 এর সাথে স্ট্রংলি বাইন্ড করবে সেসব সেলের একটা সিগন্যাল চলে যায় যে CD4 মলিকিউল আর তারা তৈরি করবে না। ডাবল পজিটিভ ছিল কিন্তু তখন দুইটাই তৈরি করত, যেটা স্ট্রংলি যার সাথে বাইন্ড করবে যদি 2 এর সাথে MHC2 এর সাথে বাইন্ড করে একটা সিগন্যাল চলে যায় CD8 মলিকিউল আর করবে না। আবার যদি MHC1 এর সাথে বাইন্ড করে তাহলে ওইসব সেল একটা সিগন্যাল চলে যায়, সিগন্যাল পেয়ে যায় যে আর CD8 মলিকিউল আর তৈরি করবে। তাহলে ডিউরিং দ্য প্রসেস অফ পজিটিভ সিলেকশন আমরা বললাম যে সেলস হুইচ বাইন্ড স্ট্রংলি উইথ MHC molecules, আমরা কিন্তু বলি নাই যে MHC1 আর 2, the cells double positive T cells which bind strongly with MHC molecules are survived. ঠিক আছে, এখন নেক্সট স্টেপ হলো মানে কথা যেটা যে ডাবল পজিটিভ T cells which bind strongly with MHC2 molecule are developed differentiated into helper T cell, that is CD4 positive T lymphocyte. A double positive T lymphocyte which bind strongly with MHC1 molecule during the process of positive selection are differentiated into cytotoxic T lymphocyte. এটা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। বলো তো দেখি CD4 CD8 কেমনে হলো? স্যার যেই সেল ফাতেমা আক্তার শিখা বলো, ফাতেমা আক্তার শিখা। আচ্ছা জাকিয়া জান্নাত বলো, জাকিয়া জান্নাত বলো, জাকিয়া জান্নাত বলো। আনমিউট করো জাকিয়া জান্নাত। আগে আনমিউট ছিল আবার মিউট করে দিলা। আচ্ছা বলো একজন। স্যার ডাবল পজিটিভ টি সেল যেটা হচ্ছে স্ট্রংলি বাইন্ড করে হচ্ছে MH2 মলিকিউলের সাথে, সেটা হচ্ছে হেল্পার টি সেল হিসেবে থাকে। আর যেটা হচ্ছে ডাবল পজিটিভ টি সেল যেটা হচ্ছে স্ট্রংলি বাইন্ড করে MH1 মলিকিউলের সাথে, সেটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল হিসেবে। গুড, মানে এটা এখন মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু এটা বই পড়ে বোঝা যাবে না। তাহলে এই হলো হাউ CD4 and CD8 cells are differentiated.
এখন বলা যাবে না, পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকবে, deeply discuss the maturation of T cytotoxic and helper T cell, বলা যাবে না। জি স্যার ইনশাআল্লাহ। তাহলে আমি রিপিট করছি সবার জন্য, যারা বুঝতে পারো নাই এবার হ্যালো শোনো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার অ্যান্টিজেনের মধ্যে স্যার আপনি যে বলেছিলেন সেলফ অ্যান্টিজেন, স্যার সেলফ হ্যাঁ, অ্যান্টিজেনটা একটু আরেকবার বলবেন, মানে সেলফ অ্যান্টিজেন জিনিসটা কি? সেলফ অ্যান্টিজেন হলো তোমার নিজের অ্যান্টিজেন। হ্যাঁ, ধরো যে মানুষের কিডনি, আমাদের তো কিডনি আছে, লিভার আছে, তাই না, আছে না? তো এই কিডনি লিভার তো আমাদের নিজেদের কিডনি তো ট্রান্সপ্লান্ট করলে কোনো সমস্যা নাই, করেও না। অনেক সময় বোন ম্যারো নিজেদের বোন ম্যারো রেখে আবার অন্য ওইগুলো অটোলোগাস বলে, আবার ঢুকিয়ে দেওয়া হয়, এটা হলো বলা হয় এটা সেলফ অ্যান্টিজেনটা ঢুকিয়ে দেওয়া হয়। আমরা ধরো যে এক জায়গা থেকে স্কিনটা নিয়ে আরেক জায়গায় স্কিন গ্রাফট করা হয়, এগুলো হলো সেলফ অ্যান্টিজেন, এগুলো রিজেকশনের কোনো সুযোগ নাই। কিন্তু যদি আরেকজনের স্কিন এনে লাগিয়ে দেওয়া হয় অন্য, এটা হলো ফরেন অ্যান্টিজেন। ঠিক আছে, ব্যাকটেরিয়া একটা ঢুকলো যেটা তোমার নিজের না, ওইটা হলো ফরেন অ্যান্টিজেন। ঠিক আছে, যে কোনো বাইরে থেকে যেটাই ঢুকবে সেটাই হলো তোমার ফরেন, আর নিজের যেটা থাকবে সেটাই নিজের, এটা সেলফ অ্যান্টিজেন। এই যে অটোইমিউনিটি হয়, অটোইমিউন ডিজিজ, আমরা পরে দেখবো যে অটোইমিউন ডিজিজ মানে কি। অটোইমিউন ডিজিজ মানে সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা না, কোনো কারণে, অনেক কারণ আছে তার মধ্যে, তখন তারা এই সেলগুলা, ইমিউন সেলগুলা সেলফ অ্যান্টিজেনকে ফরেন অ্যান্টিজেন হিসেবে ট্রিট করে, তখনই তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, রিয়াকশন হয়, হয়ে তারপরে এই যে ঝামেলাগুলো হয়ে যায়। ঠিক আছে, তো সেলফ অ্যান্টিজেন হলো নিজের অ্যান্টিজেন, বাইরের যদি কিছু আসে সেটাই ফরেনের। যদি সেলফ অ্যান্টিজেন কখনো কখনো আমরা যেটা এখানে বলছি যে সেলফ অ্যান্টিজেন টি সেলগুলা যেটা শরীর বডিতে থাকবে, নিজের অ্যান্টিজেনকে তারা নিজ বলে মানে বিবেচনা করবে, মানে সেলফ অ্যান্টিজেনকে সেলফ হিসেবে রিকগনাইজ করবে। যদি এটা ফরেন হিসেবে রিকগনাইজ করে তাহলে তার এগেইনস্টে অ্যাক্টিভেটেড হবে, অ্যান্টিবডি তৈরি হবে, অনেক সমস্যা হবে। এই জন্য এই এডুকেশনটা থাইমাসে নিতে হয়, এবং থাইমিক এপিথেলিয়াম যেটা আছে, থাইমোসাইট, এগুলোতে প্রচুর অ্যান্টিজেন গুলো ওরা এক্সপ্রেস করে রাখে, প্রচুর, এটা টি সেল গুলাকে শিক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, যেমন তোমাদের শিক্ষা দেওয়ার জন্য অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, অনেক সাবজেক্টের টিচার এখানে বসে আছে, ওইটাও তো কিন্তু থাইমোসাইটও ওখানে ওটা নিয়ে বসে আছে, যে নিজেদের অ্যান্টিজেন গুলা নিয়ে বসে আছে। এই অ্যান্টিজেন গুলা তাদের চিনে যেতে হবে যে এটা আমাদের নিজের অ্যান্টিজেন। ঠিক আছে, যেমন আমরা ধরো ঢাকা মেডিকেল কলেজে যদি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আসে, আমরা চিনে ফেলবো। কিভাবে চিনবো? তোমাদের রোল নাম্বার আছে, ছবি আছে, সব আছে, তোমাদের আমরা চিনে রাখি, তোমরা ছবি দিয়ে রেখেছো, রোল নাম্বার আছে, এটা আমরা তোমাদের চিনে রেখেছি। প্রথম যেদিন আসবা তখন তো তোমাদের রোল নাম্বার এবং ছবি দিয়ে আমাদের আগে জানাইতে হবে যে আমি ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট। তুমি যদি এটা না করো, তো একবারে যদি আসো ঢাকা মেডিকেল স্টুডেন্ট না ইউনিভার্সিটি স্টুডেন্ট, কেউ তো বুঝবে না। এই যে প্রথম তোমরা যে রোল নাম্বার দিলা, ছবি দিলা, তার মানে আমরা ওটা শিখে রাখলাম, চিনে রাখলাম যে তুমি ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট। ওই থাইমিক এপিথেলিয়ামেও এরকম অ্যান্টিজেন নিয়ে তারা বসে আছে, টি সেল যখন যাবে ওগুলো তারা নিজ হিসেবে যখন ট্রিটমেন্ট মানে চিনবে, সেগুলো শুধু বাঁচবে। যদি কেউ মনে করে যে না এটা ফরেন, যদি রিকগনাইজ করে যে ফরেন হিসেবে কোনো টি সেল, ওগুলো মরে যাবে নেগেটিভ সিলেকশনে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বলে ফেলেছি, হ্যাঁ, যখন তাহলে স্টেম সেল যখন বোন ম্যারোতে তৈরি হলো, এটা স্টেম সেল, এটা মাইগ্রেট যখন করে হলো থাইমাস। নরমালি যখন ফিটাল লাইফে থাকে এই স্টেম সেল গুলো থাকে ফিটাল লিভারে, সাধারণত ইয়ক সাইকেল থাকে। তারপরে বাই দি টাইম অফ ডেলিভারি দিস স্টেম সেলস মাইগ্রেট টু বোন ম্যারো and it remains in bone marrow for life. ঠিক আছে, এখন বোন ম্যারোতে যখন তৈরি হওয়ার পরে বোথ পি এন্ড টি লিম্ফোসাইটস, এগুলো হলো অরিজিন হলো বোন ম্যারো, এবং এই বোন ম্যারোতে তৈরি হওয়ার পরে বি লিম্ফোসাইটটা ম্যাচিউর হয় বোন ম্যারোতে, টি লিম্ফোসাইটটা ম্যাচিউর হয় থাইমাসে। এখন থাইমাসে যখন যায় তখন এর কোনো শিক্ষাও থাকে না এবং এর কোনো মার্কারও থাকে না, CD4 CD8 কোনোটাই থাকে না।
এই যে এটাতে আমরা যেটা দেখিয়েছি, মানে ডাবল নেগেটিভ বলে, তারপরে এটা ডাবল পজিটিভ হয়ে যায়। যখন এর দিকে যেতে থাকে মেডুলার দিকে, তখনই সে ডাবল পজিটিভ হয়ে যায়। CD4 পজিটিভ, প্রথমে ছিল CD4 নেগেটিভ, CD8 নেগেটিভ, তারপরে এটা CD4 পজিটিভ, CD8 পজিটিভ হয়ে গেল। তারপরে এটা পজিটিভ এবং নেগেটিভ সিলেকশন হয়ে যেগুলো বেঁচে থাকলো তারা আর কি থাকবে। এবং পজিটিভ সিলেকশনের প্রসেসে যারা স্ট্রংলি MHC2 মলিকুলের সাথে বাইন্ড করবে তারা হয়ে যাবে CD4 পজিটিভ সেল, আর যারা MHC1 মলিকুলের সাথে বাইন্ড করবে তারা হয়ে যাবে CD8 পজিটিভ সেল। ঠিক আছে স্যার, এই পজিটিভ আর নেগেটিভটা বুঝিনি। বুঝো নাই? স্যার, পজিটিভ কেন আর নেগেটিভ কেন বলা হচ্ছে? ও CD4 মার্কার চলে আসে, যে আমরা যখন আসলো না তখন হলো কোনো মার্কার নাই। ঠিক আছে, এটা মার্কারের জন্য। মার্কারের জন্য CD4 একটা মার্কার, কিন্তু সিডির কথা অর্থ হলো ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, CD8 এটাও ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। এই CD4 মার্কারটা যদি থাকে একটা মলিকিউল ওর সারফেসে থাকে, ওটা যেগুলো থাকবে সেটা হলো হেল্পার টি সেল হবে, আর CD8 যদি থাকে সেটা হলো সাইটোটক্সিক টি সেল হবে। বুঝে গেছে? প্রথমে দুইটা মার্কারই চলে আসে, প্রথমে কোনোটাই থাকে না, তারপরে দুটো মার্কারই আসে। দুটো মার্কার যাদের আছে যেসব টি সেল, সেগুলো তখন MHC ডাবল পজিটিভ। হ্যাঁ, ডাবল পজিটিভ বলা হচ্ছে। হ্যাঁ, এটা যখন MHC মলিকুলের সাথে বাইন্ড করবে আইদার 1 or 2, তারাই শুধু বাঁচবে। যারা বাইন্ড করবে না স্ট্রংলি বা উইকলি বাইন্ড করবে অথবা করবে না, তারা কিন্তু মরে যাবে। বেশিরভাগই মরে যায় এখানে, বেশিরভাগই শুধু বেঁচে থাকে মানে 10⁻13 এর মতো আছে টোটাল, কিন্তু বেঁচে থাকে মানে 10⁻7। তাহলে চিন্তা করো কতগুলো মারা যায়, তাই না? অ্যাপ্রক্সিমেটেড। তাহলে যারা তাহলে CD4 পজিটিভ কারা হলো? যারা MHC2 মলিকুলের সাথে বাইন্ড করলো। আর CD8 কারা হলো? এখানে MHC1 এর সাথে MHC1 এর সাথে যারা স্ট্রংলি বাইন্ড করবে। হ্যাঁ, গুড। আর যারা এর মাঝখানে নেগেটিভ সিলেকশন চলে গেছে, তাই না? নেগেটিভ সিলেকশনটা কি? স্যার, যারা হচ্ছে সেলফ অ্যান্টিজেনের সাথে স্ট্রংলি বাইন্ড করবে। দুটা কথা কিন্তু, একটা MHC এর সাথে বাইন্ড করে আর একটা হলো সেলফ অ্যান্টিজেনের সাথে। দুইটা কথা। MHC এর সাথে বাইন্ড করে যেটা করবে সেটা পজিটিভ সিলেকশন, আর সেলফ অ্যান্টিজেনের সাথে স্ট্রংলি বাইন্ড করবে এটা হলো নেগেটিভ সিলেকশন। তারা ঠিক আছে, এটা কনফিউজ করলে হবে না। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো কঠিন জিনিস বুঝে ফেললে এত তাড়াতাড়ি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে এটাই আর কি আমরা এখন বলবো যে কমন, এটা দেখা যায়, এটা বই থেকে ছবি নেওয়া। জি স্যার। জি স্যার, দেখা যায়। কমন লিম্ফয়েড প্রোজেনিটর, ঠিক আছে, প্রোজেনিটর। তারপরে বি সেল প্রিকারসার, টি সেল প্রিকারসার, মানে বি সেলের আগের স্টেপ। আমি একটু পরে বি সেল আবার বলবো। টি সেলের আগের, প্রিকারসার মানে টি সেলের পূর্বের স্টেজটা, ঠিক আছে। তারপরে ম্যাচিউর নেইভ বি সেল। এখানে একটা কথা আছে, নেইভ বা কেউ কেউ বলে নাইভ, NAIV। কথার অর্থ হলো mature cell, either T or B cell, which has not yet come in contact with antigen. অ্যান্টিজেনকে তখনও তারা অ্যান্টিজেনের সংস্পর্শে আসে নাই বা অ্যান্টিজেনকে রিকগনাইজ করে, which has not seen any antigen. এটা হলো নেইভ কথার অর্থ। এগুলো ম্যাচিউর, কিন্তু ম্যাচিউর বি অ্যান্ড টি সেল, কিন্তু এগুলা এখনো অ্যান্টিজেনের কন্ট্যাক্টে আসে নাই, অ্যান্টিজেন দেখেই নাই তারা। যদি অ্যান্টিজেন না, যে কোনো অ্যান্টিজেন, ফরেন অ্যান্টিজেনই, কারণ ফরেন অ্যান্টিজেন ছাড়া তো বডিতে কোনো সেল থাকবে না, বুঝছো না? সেলফ অ্যান্টিজেনকে রিকগনাইজ করবে এরকম কোনো সেল বডিতে থাকবে না। দে উইল বি কিলড এন্ড ডিলিটেড। এটাই তো থাইমিক এডুকেশন হলো, ঠিক আছে। তো ফরেন অ্যান্টিজেনকে যখনই কন্ট্যাক্টে আসবে, এটাই হলো তখন আর নেইভ কথাটা থাকবে না। নেইভ তাহলে কথাটার অর্থ হলো ভার্জিন, কেউ কেউ বলে ভার্জিন,
বুঝতে পারছো ভার্জিন কথার অর্থ কি। হ্যাঁ, তো সেরকম এটা নেইভ কথার অর্থ হলো যে the cells which has not seen any antigen, in other words which has not come in contact with antigen, ঠিক আছে, এটা হলো নেইভ। এবং এগুলা কিন্তু যখন প্রলিফারেট করে, মানে একটা সেল থেকে শত শত সেল হয়ে যায়, এটাকে বলা হয় ক্লোন অফ সেল। হ্যাঁ, একটা বি সেল থেকে অনেকগুলা বি সেল হলো, এটা হলো ক্লোন অফ বি সেল। এগুলো আমরা পরে বলবো। তাহলে বি সেল একটা ম্যাচিউর নেইভ বি সেল, যখন অ্যান্টিজেনের কন্ট্যাক্টে আসলো তখনই কিন্তু এটা প্লাজমা সেল হয়ে যাবে, হয়ে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, আমি বলবো পরে। হ্যাঁ, আর হলো টি সেল প্রিকারসার, যেটা থাইমাসে যাওয়ার পরে ম্যাসিভ নেভ টি সেল হলো, হ্যাঁ, মানে ম্যাসিভ নেভ হেল্পার টি সেল হলো, ম্যাচিউর নেভ সাইটোটক্সিক টি সেল হলো। এটা কিন্তু এগুলো চলে যাবে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে। সেকেন্ডারি লিম্ফয়েড টিস্যু কোনগুলো আছে? হ্যাঁ, সেকেন্ডারি লিম্ফয়েড টিস্যু কোনটা? স্যার লিম্ফ নোড, স্প্লিন, স্প্লিন, অ্যাপেন্ডিক্স, lymph node, gallbladder, এগুলাতে চলে যাবে। আর প্রাইমারি কোনটা? thymus আর bone marrow। থাইমাস, ঠিক আছে, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি। আচ্ছা, মোট কথা এগুলা তোমার পেরিফেরিতে চলে যাবে। এটা মনে হয় বলে ফেলেছি, এটাও বলেছি। স্যার বলো। আচ্ছা, আমরা তো জানি যে থাইমাস একটা ডেফিনিট এজের পরে স্যার আর থাকে না, মানে পিউবার্টির পরে থাইমাসটা ডিক্লাইন হয়ে যায়, তখন স্যার এই টি সেলের ম্যাচুরেশনটা কিভাবে হবে? আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করেছো। হ্যাঁ, এটা হলো বলা হয় যে অ্যাট পিউবার্টি থাইমাস তোমার ডিজেনারেট করে যায়, মানে অ্যাট্রোফি হয়ে যায়, তাই তো? তারপরেও টি সেল বি সেল কিন্তু ম্যাচিউর হচ্ছে। প্রশ্নটা হলো কোত্থেকে হয়? এটা একটা হাইপোথেসিস, কেউ জানে না কোত্থেকে হয়। এটা হলো একটা হতে পারে যে হাইপোথেসিস মানে কি, which is a hypothesis is a theory which has not yet been proved, scientifically proven. হ্যাঁ, তাহলে এই হাইপোথেসিস আছে। একটা হলো আইদার থাইমাসের কোথাও কিছু থেকে যায়, হ্যাঁ, অথবা এই কাজটা অন্য কোনো সাইট করে, থাইমাসের কাজ। তাহলে আইদার থাইমাস হয়তো কিছু থেকে যায় কোথাও, অথবা থাইমাসের কাজ অন্য কোনো সাইট করে। আবার অন্যদিকে কথা আছে যে থাইমাস কিন্তু দরকার আমাদের ম্যাচুরেশনের জন্য, পিউবার্টির আগে। এর প্রমাণটা হলো যে অনেক আছে বাচ্চা, ওদের থাইমাস অ্যাপ্লাসিয়া থাকে, থাইমিক অ্যাপ্লাসিয়া, তাদের কিন্তু ডি জর্জেস সিনড্রোম বলে। হ্যাঁ, এটা আমরা যখন ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ পড়াবো তখন থাইমিক অ্যাপ্লাসিয়া মানে থাইমাস ডেভেলপই করে না, এবং তাদের কিন্তু বাচ্চা বয়সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে মারা যায়। হ্যাঁ, কাজেই থাইমাস কিন্তু দরকার। অ্যাট্রোফি হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে না। তাহলে এটা দুইটা থিওরি, আইদার এই থাইমিক কোনো কম্পোনেন্ট অন্য কোনো জায়গায় আছে বডি, অথবা সাম আদার অর্গান অথবা অন্য কোনো সাইট এটা এই টেক ওভার করে এই কাজটা, ঠিক আছে। কিন্তু দুইটাই কোনোটাই প্রুভড না, কিন্তু এটা পিউবার্টির পরে তো সমস্যা হয় না। আবার থাইমাস যে লাগবে পিউবার্টির আগে, এটার প্রমাণ হলো যাদের থাইমাস নিয়ে জন্মগ্রহণ করে না যেসব বাচ্চারা, তাদের কিন্তু খুব তাড়াতাড়ি 6 মাসের মধ্যেই তাদের হিউজ, কারণ 6 মাস পর্যন্ত মায়ের অ্যান্টিবডি থাকে, 6 মাস পর থেকে তাদের ইনফেকশন শুরু হয়ে যায়, একদম সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন, অনেকে মারা যায়। এটাকে বলা হয় ডি জর্জেস সিনড্রোম। হ্যাঁ, তাহলে থাইমাসটা লাগবে। তাহলে তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? জি স্যার, পেয়েছি। তাহলে হ্যাঁ, থাইমাস লাগবেই, কিন্তু থাইমাস না থাকলে ডি জর্জেস সিনড্রোম হয়ে যাচ্ছে। আর পিউবার্টির পরে probably some other site takes over the function of the thymus, অথবা হয়তো অন্য কোথাও থাইমিক টিস্যু থেকে যায়, পারহ্যাপস। এগুলো হলো হাইপোথেসিস, এটা এখন পর্যন্ত জানা যায় না।
এটা যদি জানাইতে পারো, তোমরা যদি জানতে পারো তাহলে নোবেল প্রাইজ পেয়ে যাবা। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, এই আর কি। তাহলে এতক্ষণ যেটা বললাম এটা আর একটু আছে মনে হয় বলবো। এই যে যেটা বললাম এটাও ফটোকপি বই থেকে নেওয়া, তো যে বোন ম্যারো টি সেল প্রিকারসার, হ্যাঁ, ম্যাচুরেশন টি লিম্ফোসাইট। এই থাইমিক কর্টেক্সে কি হচ্ছে, প্রথমে ডাবল পজিটিভ হলো, তারপরে এই যে ডাবল পজিটিভ হয়ে গেল, তারপরে MHC 1 এর সাথে কিছু বাইন্ড করছে, MHC 2 এর সাথে বাইন্ড করছে। যারা MHC 2 এর সাথে বাইন্ড করে তারা হয়ে গেল CD4 পজিটিভ, যারা MHC 1 এর সাথে বাইন্ড করে তারা হয়ে গেল CD8 পজিটিভ। ঠিক আছে, আর যারা বাইন্ড করবে না তারা এই যে মারা যাবে, মৃত মানুষের মাথার খুলি। ঠিক আছে, তারপরে এই যে এখানে দেখো যেগুলা ম্যাচিউর হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল যেটা তৈরি হলো এই যে এর মধ্যে, এটা ব্লাড স্ট্রিমে চলে গেল। ঠিক আছে, এটা হলো থাইমাস মেডুলা। আর কর্টেক্স বলো স্যার CD4 কি MH1 এর সাথে কখনো বাইন্ড করতে পারবে, বা বাইন্ড কখনোই করলে না, কি হবে? কখনোই করবে না, করবেই না। হ্যাঁ, শুধুমাত্র এই জন্য জি তো বলা স্যার। হচ্ছে যে গত ক্লাসে আমি বলেছিলাম না যে রুল অফ 8। ফরেন অ্যান্টিজেন, জি স্যার। রুল অফ 8 কি? রুল অফ 8 কি? স্যার CD4 সবসময় MH2 এর সাথে বাইন্ড করবে, আর CD8 যেটা সেটা MH1 এর সাথে, MHC1 এর সাথে বাইন্ড করবে। MHC 1 এর সাথে এই হলো রুল অফ 8, মনে রাখতে হবে। কখনোই বাইন্ড করবে না ওইটা, যদি CD8 কখনোই 2 এর সাথে বাইন্ড করতে পারবে না, রিকগনাইজ করবে না। ঠিক আছে, জি স্যার। কেন করবে না এটা অনেক কথা আছে, এগুলো এখন উত্তর দেওয়া যাবে, ওইটা দিতে গেলে ক্লাস হবে না। আচ্ছা, এইবার বি সেল ম্যাচুরেশন। হ্যাঁ, বি সেল ম্যাচুরেশন আমরা বলেছিলাম যে অরিজিন বি সেল কোথায়, স্টেম সেল ইন ফিটাল লিভার, তাই না? অরিজিন ফিটাল লাইফে, ফিটাল লিভার। By the time of birth, stem cells migrate to the bone marrow and remains in bone marrow for life. এই কথা বলা হয়ে গেছে। Maturation of B cell occurs in bone marrow. ঠিক আছে, এগুলো বলেছি কথা। এবার কি ম্যাচুরেশন হয় এটা দেখা যায় নাকি ছবিটা? জি স্যার। এটা ছবিটা একটু বড় করতে পারলে ভালো হতো। স্টেম সেল পড়া যায়? জি স্যার, পড়া যায়। আচ্ছা, স্টেম সেল ইন বোন ম্যারো। তাহলে প্রথমে যেটা স্টেম সেল থাকে ওটা ম্যাচিউর হতে গেলে প্রথমে প্রি বি সেল হয়, তারপরে বি সেল হয়। তাহলে প্রি বি সেলটা কি? এটা ম্যাচিউর বি সেলে একটা রিসেপ্টর থাকে, যে ডান দিকেরটা সবার, এই যে ব্লু কালার নাকি গ্রিন, এটা কি কালার? ব্লু। ব্লু, আচ্ছা। তাহলে এই কালারে দেখো একটা সারফেসে একটা ইমিউনোগ্লোবুলিন মলিকিউল আছে না? জি স্যার। এই ইমিউনোগ্লোবুলিন মলিকিউল হলো ম্যাচিউর বি সেলে থাকে। এটা হলো রিসেপ্টর, এটাকে বলা হয় বি সেল রিসেপ্টর, BCR। ওটা যেমন আছে টি সেলের TCR, এটাকে বলা হয় BCR। এই যে লিখেছি এখানে BCR। এটা হলো মনোভ্যালেন্ট IgM। আমরা যখন অ্যান্টিবডি পড়বো তখন দেখবো যে IgM হয় দুই ধরনের, একটা মনোভ্যালেন্ট আর একটা হলো পেন্টাভ্যালেন্ট। আর IgA টা কত রকম হয়? এটা মনোভ্যালেন্ট আর ডাইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে মনোভ্যালেন্ট IgM থাকে হলো অন দি সারফেস অফ ম্যাচিউর বি সেল, নেই ম্যাচিউর বি সেল অ্যাজ রিসেপ্টর। এটাই কিন্তু রিসেপ্টর হিসেবে কাজ করে। তাহলে যখন এই রিসেপ্টরটা চলে আসবে বি সেলে তখন এটা ম্যাচিউর নেইভ বি সেল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত রিসেপ্টর আসবে না ততক্ষণ পর্যন্ত ম্যাচিউর বি সেল না। এটা হলো প্রি বি সেল। প্রি বি সেল মানে তখন হলো বি সেলের যে মিউ চেন, আইজিএম এর কতগুলা হেভি চেন আছে, আইজিএম এর মিউ চেন, IgG এর হলো ডেল্টা চেন, গামা চেন, IgD এর হলো ডেল্টা চেন, IgE হলো এপসিলন চেন, এরকম। তাহলে মিউ চেন হলো
হেভি চেন অফ ইমিউনোগ্লোবুলিন এম, এই মিউ চেন যখন অ্যাপিয়ার করবে তখনই এটা হলো প্রিবি সেল, সারফেসে কিন্তু এখনো আসে নাই। তাহলে স্টেম সেল তৈরি হলো প্রিকারসার, বি সেল প্রিকারসার বলে এটাকে। হ্যাঁ, তারপরে এটা হলো মিউ চেন যখন অ্যাপিয়ার করলো এটা হলো প্রিবি সেল। এই প্রিবি সেল থেকে যখন বি সেল হবে কখন বলবো, যখন সারফেসে ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টরটা চলে আসবে। তাহলে এটা বোঝা গেছে কিনা? তাহলে স্যার মিউচেনের ব্যাপারটা আরেকবার বলেন। এটা হলো ইমিউনোগ্লোবুলিন এম যে মলিকিউল, হ্যাঁ, এটা হলো মনোভ্যালিড, এর হেভি চেন হলো আইজিএম, মানে মিউচেন, হেভি চেনটা। এই মিউচেনটা প্রথমে তো থাকবে না স্টেম সেলে, তারপরে বি সেল যখন হচ্ছে প্রথমে মিউচেনটা ভেতরে তৈরি হবে, তারপরে এই মিউচেনটা এটা ইমিউনোগ্লোবুলিন এম হয়ে সারফেসে চলে যাবে। তো সারফেসে যায় নাই, মিউচেনটা তৈরি হয়ে গেছে, এটা হলো প্রিবি সেল। এটা হলো স্টেপস অফ ম্যাচুরেশন অফ বি সেল ইন বোন ম্যারো। এটা ফ্রম স্টেম সেল কিভাবে বি সেলটা হবে সেটা দেখানো হয়েছে। স্টেম সেল ওর মধ্যে কোনো মিউচেন নাই, তৈরি হয়নি। যখনই স্টেম সেলের মধ্যে মিউচেন তৈরি হয়ে যাবে এটা হলো প্রিবি সেল হবে। এই মিউচেনটাই যখন আইজিএম টোটাল তৈরি করে সারফেসে চলে আসবে এটা বি সেল হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন মুশকিল হলো যে ব্রুটন টাইরোসিন কাইনেজ একটা আছে, এটা হলো এই ডিরেকশনটা দেয়। হ্যাঁ, ডিরেক্টস এই কিভাবে যাবে কি হবে। ব্রুটন টাইরোসিন কাইনেজ এটা একটা এনজাইম, ঠিক আছে, যে এটা প্রিবি সেল হবে, তারপরে বি সেল হচ্ছে, এই জিনিসগুলা সে ডিরেকশন দেয়। যদি কোনো কারণে এই ব্রুটন টাইরোসিন কাইনেজ, তো এটা একটা প্রোটিন তাই না, এনজাইম একটা প্রোটিন তাই না? জি স্যার। প্রোটিন কোত্থেকে তৈরি হয়? রাইবোসোম। জিন থেকে একটা, তাই না? একটা জিন থাকে, ভূতের জিন না, এটা হলো ওই যে অ্যামাইনো মানে এটিজিসি এগুলা জিন, মানে ডিএনএ, এখান থেকে টাইরোসিনটা তৈরি হয়। প্রত্যেকটা প্রোটিনেরই এর একটা কোড করা থাকে জিনে, এই জিন থেকে প্রোটিন তৈরি হয়। টাইরোসিন কাইনেজ, ব্রুটন টাইরোসিন কাইনেজ এটাও একটা প্রোটিন এবং এটার একটা জিন আছে, ঠিক আছে, মানে ডিএনএ সিকোয়েন্স আছে। যদি কোনো কারণে ওই ডিএনএ সিকোয়েন্সে মিউটেশন হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই জিন, ওই প্রিবি সেল আর বি সেল কনভার্ট হবে না। প্রিবি সেল থেকে বি সেল হতে গেলে এটা লাগে হলো ব্রুটন টাইরোসিন কাইনেজ, বিটিকে, একটা এনজাইম। যদি এটাতে মিউটেশন হয় তার মানে ওই এনজাইমটা কাজ করতে পারছে না, তার মানে প্রিবি সেল থেকে আর বি সেল হচ্ছে না। তাহলে এই রোগীগুলা অ্যান্টিবডি তৈরি করতে পারে না। বি সেল না হলে তো প্লাজমা সেল হবে না, অ্যান্টিবডি তৈরি করতে পারবে না। এটাকে বলা হয় অ্যাগামা গ্লোবুলিনেমিয়া। এটাকে বলা হচ্ছে এক্স লিঙ্কড অ্যাগামা গ্লোবুলিনেমিয়া। অ্যাগামা মানে গামা গ্লোবুলিন তৈরি হবে না, ঠিক আছে, মানে অ্যান্টিবডি তৈরি হবে না। এটা কিন্তু ডেঞ্জারাস। অনেক বাচ্চাদের আছে, দেখা গেছে অ্যান্টিবডি তৈরি হয় না, 6 মাসের মধ্যেই বা 1 বছরের মধ্যে শেষ। তোমরা দেখবা যে অনেক খালি ইনফেকশন হচ্ছে, এই নিউমোনিয়া হলি, অটাইটিস মিডিয়া, এই ব্যাকটেরিয়া সেপ্টিসিমিয়া, এরকম। গ্লোবুলিনেমিয়া কিনা, মানে তাদের ডিফেক্টটা কোথায় কোথায়? ব্রুটনস টাইরোসিন কাইনেজ এনজাইমের ডিফেক্ট, মানে ওর যে জিনটা আছে জিনে মিউটেশন হয়ে গেছে, যার ফলে মোট কথা অ্যান্টিবডি তৈরি হয়। অ্যাগামা গ্লোবুলিন মানে গামা গ্লোবুলিন নাই, মানে অ্যান্টিবডি নাই, ঠিক আছে। এটাকে বলা হয় এক্স লিঙ্কড অ্যাগামা গ্লোবুলিনেমিয়া। এগুলো পরে, এগুলো ভিতরের কথা। আচ্ছা, এখন
আমরা শেষ স্লাইডটা দেখিয়ে দিই যে একটা অ্যান্টিজেন এই যে বি সেল কিভাবে অ্যাক্টিভেটেড হয়। আমরা গত ক্লাসে কিন্তু বলেছিলাম টি সেল অ্যাক্টিভেশন, বলেছিলাম না? জি জি স্যার। বলতে পারবা? বলতে পারবা কিনা? স্যার ওই যে ইন্টারলিউকিন 1 মানে ওই যে পুরাটা। আমি নেক্সট ক্লাসে কিন্তু ধরবো আবার এটা। হ্যাঁ পারবো স্যার বলতে। শেষের দিকে ক্লাসে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হ্যালো, তাহলে যখন এই যে অ্যান্টিজেনটা এসে এই যে বলেছিলাম বি সেল রিসেপ্টর মানে সারফেস আইজিএম যেগুলো আছে বি সেলে, নেট বি সেল ছিল কিন্তু আগে, অ্যান্টিজেনটা বাইন্ড করলো, এটা কিন্তু আর নেট থাকলো না, এটা এখন সেন্সিটাইজড বি সেল ম্যাচিউর হবে, এটা অ্যাক্টিভেটেড হবে হয়ে প্রথমে প্লাজমা সেল হবে। তাহলে অ্যান্টিজেনটা বাইন্ড করলো কোথায়? বি সেল রিসেপ্টরে, তাই না? রিসেপ্টরটা কি? এই বি সেল রিসেপ্টরটা কি বলো? আইজিএম আইজিএম, মনোভ্যালেন্ট আইজিএম বলতে হবে, মনোভ্যালেন্ট আইজিএম। এই যে বাইন্ড, এটা হলো অ্যান্টিজেন, এটা বাইন্ড করেছে, তারপরে এই বি সেলটা প্লাজমা সেল হয়ে গেছে, এখন প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করবে। প্রথম তাই না? এগুলো হলো ক্লাস সুইচিং বলে। ক্লাস সুইচ। আচ্ছা, আরেকটা বলে রাখি যে বি সেলের সারফেসে মনোভ্যালেন্ট আইজিএম ও থাকতে পারে, আবার আইজিডি ও থাকতে পারে, কখনো আইজিডি ইমিউনোগ্লোবুলিন ডি এটাও থাকতে পারে। মেইনলি মনোভ্যালেন্ট আইজিএম হলো রিসেপ্টর হিসেবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা 149 পার্টিসিপেন্ট দেখছি, ঠিক আছে। তাহলে আজকের মতো শেষ। হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার। মুশফিকুজ্জামান, স্যার একটা প্রশ্ন ছিল। বলো বলো বলো। স্যার আপনি যে প্রিভি সেলের কথা বললেন, স্যার এটা কি কমিটেড স্টেম সেল? না না, স্টেম সেল তো আগে ছিল, ওই যে বললাম না স্টেম সেল প্রথমে থাকে, এই যে এটা হলো স্টেম সেল, তারপরে স্টেম সেল আস্তে আস্তে ম্যাচিউর হয়ে বি সেল হবে না, এই ম্যাচিউর হচ্ছে হইতে গিয়ে যখন নিউ চেন চলে আসবে ওর ভিতরে, তখন এটা প্রিভিয়াস সেল বলা হবে। তারপরে নিউ চেন হলো আরেকটু ম্যাচিউর হয়ে যখন এটা ইমিউনোগ্লোবুলিন এম মনোভ্যালেন্ট হয়ে ইমিউনোগ্লোবুলিন এম সারফেসে চলে আসলো, এটা বি সেল হয়ে গেল। ঠিক আছে? স্টেম সেল থেকে বি সেল হতে গেলে মাঝখানে প্রি বি সেল হতে হবে। তাহলে প্রি বি সেল আমরা কিভাবে চিনবো? নিউ চেন থাকবে ভিতরে, সারফেস ইমিউনোগ্লোবুলিন থাকবে না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা খুব ভালো বুঝছো, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে।